বাংলা নেট চ্যানেলে আজকের নিবেদন প্রমথ চৌধুরীর প্রবন্ধ ভারতচন্দ্র। শুরু করছি প্রবন্ধ পাঠ। শান্তিপুর সাহিত্য সম্মিলনীতে সভাপতির অভিভাষণ। গত বছর 2-3 ধরে বাংলাদেশের মফস্বলে নানা সাহিত্য সমিতির বাৎসরিক উৎসবে যোগদান করবার জন্য আমি নিয়মিত নিমন্ত্রিত হই। বাংলা ভাষা ও বাংলা সাহিত্যের অনুরক্ত ভক্তবৃন্দ যে আমাকে তাদের সম্প্রদায়ভুক্ত মনে করেন, এ আমার পক্ষে কম সৌভাগ্যের কথা নয়। কারণ এই সূত্রে প্রমাণ হয় যে আমার পক্ষে বঙ্গ সাহিত্যের চর্চাটা বৃথা কাজ বলে গণ্য হয়নি। ভারতচন্দ্র বলেছেন, যার কর্ম তারে সাজে, অন্য লোকে লাঠি বাজে। বাঙালি জাতি যে মনে করে লেখা জিনিসটি আমার সাজে, এ কি আমার পক্ষে কম শ্লাঘার কথা? কিন্তু দুর্ভাগ্যক্রমে এরূপ অধিকাংশ নিমন্ত্রণই আমি রক্ষা করতে পারিনি। ইংরেজিতে যাকে বলে দ্য স্পিরিট ইজ উইলিং বাট দ্য ফ্লেশ ইজ উইক, আমার বর্তমান অবস্থা হয়েছে তাই। সমস্ত বাংলাদেশের ছুটে বেড়াবার মতো আমার শরীরে বলও নেই, স্বাস্থ্যও নেই। যে স্বল্প পরিমাণ শারীরিক বল ও স্বাস্থ্যের মূলধন নিয়ে জীবনযাত্রা আরম্ভ করি, কালক্রমে তার অনেকটাই ক্ষয় হয়েছে। যেটুকু অবশিষ্ট আছে সেটুকু কৃপণে ধনের মতো সামলে ও আগলে রাখতে হয়। তৎসত্ত্বেও শান্তিপুরের নিমন্ত্রণ আমি অগ্রাহ্য করতে পারলাম না। এর কারণ নিবেদন করছি। প্রথমত, একটি চিরস্মরণীয় লেখক সম্বন্ধে আমার কিছু বক্তব্য আছে এবং সেসব কথা শোনবার অনুকূল শ্রোতার অভাব আমার বিশ্বাস এই নগরীতে তা হবে না। দ্বিতীয়ত, উক্ত সূত্রে আমার নিজের সম্বন্ধেও 2-1টি ব্যক্তিগত কথা বলতেও আমি বাধ্য হব। সমালোচকেরা যখন সাহিত্য সমালোচনা করতে বসে কোনো সাহিত্যিকের ব্যক্তিগত প্রকৃতি এবং চরিত্রের আলোচনা শুরু করেন, তখন প্রায় তা আক্ষেপের বিষয় হয়। কারণ কোনো লেখকের লেখা থেকে তার জীবনচরিত উদ্ধার করা যায় না। তবে বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা প্রণোদিত সমালোচকদের কৌতূহল যথাসাধ্য চরিতার্থ করাও আমি এ যুগের সাহিত্যিকদের কর্তব্য বলে মনে করি। যুগ ধর্মানুসারে একালে সাহিত্য সমালোচনাও একরকম বিজ্ঞান, এবং তার জন্য নাকি লোকের ঘরের খবর জানা চাই। পরিচ্ছেদ 2। সম্প্রতি কোনো সমালোচক আবিষ্কার করেছেন যে আমি হচ্ছি এ যুগের ভারতচন্দ্র, অর্থাৎ ভারতচন্দ্রের বংশধর। এমন কথা বলার উদ্দেশ্য আমার নিন্দা করা কি ভারতচন্দ্রের প্রশংসা করা, তা ঠিক বোঝা গেল না। যদি আমার নিন্দা হয় তো ভারতচন্দ্র সে নিন্দার ভাগী হতে পারেন না, আর যদি ভারতচন্দ্রের প্রশংসা হয় তো সে প্রশংসার উত্তরাধিকারী আমি নই। সম্ভবত সমালোচকের মুখে ভারতচন্দ্রের স্তুতি ব্যাজস্তুতি, অর্থাৎ বর্ণচোরা নিন্দা মাত্র। এখন এ স্থলে একটি কথা বলা আবশ্যক যে জাতীয় নিন্দা প্রশংসার আমরা অধিকারী, ভারতচন্দ্র সে জাতীয় নিন্দা প্রশংসার বহির্ভূত। ভারতচন্দ্র আজ থেকে প্রায় 180 বৎসর পূর্বে ইহলোক ত্যাগ করেছেন, অথচ আজও আমরা তার নাম ভুলিনি, তার রচিত কাব্যও ভুলিনি, এমনকি তার রচিত সাহিত্য নিয়ে আজও আমরা উত্তেজিতভাবে আলোচনা করছি। অপরপক্ষে আজ থেকে 180 বৎসর পরে বাংলার কজন সাহিত্যিকের নাম বাঙালি জাতি মনে করে রাখবে? আমার বিশ্বাস বর্তমান সাহিত্যিকদের মধ্যে একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য কালের পরীক্ষায় উত্তীর্ণ হবে। এতৎব্যতীত আরও 2-1 জনের নাম হয়তো আগামীকালের বঙ্গ সাহিত্যের কোনো ইতিহাসের ভিতর খুঁজে পাওয়া যাবে। বাদবাকি আমরা সব জল বুদবুদ, জলে মিশিয়ে যাব। আরেকটি কথা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে গত 180 বৎসরের মধ্যে ভারতবর্ষের সভ্যতার আমূল পরিবর্তন ঘটেছে। দেশ এখন ইংরেজের রাজ্য।
আমাদের কর্মজীবন এখন ইংরেজ রাজের প্রবর্তিত মার্গ অবলম্বন করেছে। ইংরেজি শিক্ষা দীক্ষার ফলে আমাদের মনোজগতেও বিপ্লব ঘটে গেছে। অথচ দেশের লোকের জীবনে ও মনে এই খণ্ড প্রলয়ের মধ্যেও ভারতচন্দ্র চিরজীবী হয়ে আছেন। এরই নাম সাহিত্যে অমরতা। আর এক্ষেত্রে সমালোচনার কার্য লৌকিক নিন্দা প্রশংসা নয়, এই অমরতার কারণ আবিষ্কার করা। কিন্তু তা করতে হলে মনকে রাগ দেশ থেকে মুক্ত করতে হয়। অথচ দুর্বিনীত সাহিত্য রাগই পুরুষের লক্ষণ বলে গণ্য। পরিচ্ছেদ ৩। সকল দেশের সকল সাহিত্যেরই এমন দু একটি সাহিত্যিক থাকেন যারা লোকমতের যুগপৎ বড় লেখক ও দুষ্ট লেখক বলে গণ্য। উদাহরণস্বরূপ ইতালি দেশের মাকিয়াভেলির নাম করা যেতে পারে। মাকিয়াভেলির দ্য প্রিন্স সাহিত্য হিসাবে ও রাজনৈতিক দর্শন হিসেবে যে ইউরোপীয় সাহিত্যের একখানি অপূর্ব ও অতুলনীয় গ্রন্থ, একথা ইউরোপের কোনো মনীষী অস্বীকার করেন না। অথচ মাকিয়াভেলির নামটি গাল হিসাবেই প্রসিদ্ধ। আমাদের ভাষার ক্ষুদ্র প্রাণ সাহিত্যে ভারতচন্দ্রের নামটিও উক্ত পর্যায়ভুক্ত হয়ে পড়েছে। ভারতচন্দ্রের এই দুর্নামের মূলে কতকটা সত্য আছে সেটা এখন যাচিয়ে দেখা দরকার। কারণ কুসংস্কার মাত্রই কালক্রমে সমাজে সুসংস্কার বলে গণ্য হয়। সাহিত্য সমাজেও অনেক সময় উক্ত হিসাবে কুসু এবং সুকু হয়ে উঠেছে। ভারতচন্দ্রের সঙ্গে কোন কোন বিষয়ে এই যুগের সাহিত্যিকদের কতটা মিল আছে সেই বিষয়ে ঈষৎ লক্ষ্য করলেই ভারতচন্দ্রের যথার্থ রূপ ফুটে উঠবে। প্রথমে তার জীবনচরিত আলোচনা করা যাক। বলা বাহুল্য তার জীবন সম্বন্ধে বেশ কিছু জানা নেই, তবে তিনি নিজ মুখেই তার জীবনের 2-4টি মোটা ঘটনা প্রকাশ করেছেন। আমার অকরণ সমালোচক বলেছেন যে ভারতচন্দ্র ও আমরা উভয় উচ্চ ব্রাহ্মণ বংশে উপরন্তু ভূসম্পন্ন ব্যক্তির ঘরে জন্মগ্রহণ করেছি। ভারতচন্দ্রের সম্বন্ধে ঘটনা যে তাই তিনি তা গোপন করতে চেষ্টা করেননি। তিনি মুক্ত কণ্ঠে স্বীকার করেছেন যে ভুরি সিটে মহাকায় ভূপতি নরেন্দ্র রায়, মুখটি বিখ্যাত দেশে দেশে, ভারত তনয় তাঁর অন্নদা মঙ্গল সার, কহে কৃষ্ণচন্দ্রের আদেশে। এখন জিজ্ঞাসা করি, কোনো লেখকের লেখা বিচার করতে বসে তার কুলের পরিচয় নেবার ও দেবার সার্থকতা কি? বিশেষত সে বিচারের উদ্দেশ্য যখন লেখককে অপদস্থ করা। যদি পৃথিবীর এমন কোনো নিয়ম থাকতো যে লেখক উচ্চ ব্রাহ্মণ বংশীয় হলেই তাকে নিম্ন শ্রেণীর লেখক হতে হবে, তাহলে সমালোচক অবশ্য কুলজ্ঞ হতে বাধ্য। কিন্তু ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করাটা তো সাহিত্য সমাজে লজ্জার বিষয় নয়। ভারতচন্দ্রের পূর্ববর্তী ও পরবর্তী বহু কবি তো জাতিতে ব্রাহ্মণ, এবং তার জন্য তাদের ইতিপূর্বে কেউ তো হীন চোখে দেখেনি। শুনতে পাই ভারতবর্ষের দক্ষিণাপথে নন ব্রাহ্মীণ মুভমেন্ট নামক একটি ঘোর আন্দোলন চলছে, কিন্তু সে শুধু রাজনীতির ক্ষেত্রে। আমি উক্ত আন্দোলনের পক্ষ, কিন্তু উত্তরাপথের সাহিত্য ক্ষেত্রেও যে ব্রাহ্মণ নিগ্রহের জন্য কোনো দল বদ্ধপরিকর হয়েছে এমন কথা আজও শুনিনি। সুতরাং এ কথা নির্ভয় স্বীকার করছি যে আমিও সেই সম্প্রদায়ের লোক, যে সম্প্রদায়ে গায়ত্রী মন্ত্রে জন্মসুলভ অধিকার আছে। এ বংশে জন্মগ্রহণ করাটা যে এ যুগে অবশ্য গৌরবের কথা নয়, কিন্তু অগৌরবের কথাও তো নয়। সম্ভবত সমালোচকের মতে একে ব্রাহ্মণ তাই ভূসম্পন্ন হওয়াটা, একে মনসা তাই ধুনোর গন্ধের সংযোগের তুল্য। ভারতচন্দ্র এই জাতীয় সমালোচকের মতে যতটা অবজ্ঞার পাত্র, কবি কঙ্কন বোধহয় ততটা নন। কারণ মুকুন্দরাম চক্রবর্তী তার চণ্ডীকাব্যের আরম্ভে এই বলে আত্মপরিচয় দিয়েছেন যে দামুন্যায় চাষ চষি। কিন্তু চাষ না চষলে যে বড় লেখক হওয়া যায় না, সাহিত্য জগতে
তারও কোনো প্রমাণ নেই। কারণ ধানের চাষ পৃথিবীতে একমাত্র চাষ নয়, মনের চাষ বলেও একরকম চাষ আছে, আর সেই চাষেরই ফসল হচ্ছে সাহিত্য। অন্তত এতদিন তাই ছিল। আমার মনে হয় যে ভারতচন্দ্রের জাতি ও সম্পত্তির উপর কটাক্ষ করবার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইঙ্গিতে এই কথাটা সকলকে বুঝিয়ে দেওয়া যে এরূপ বংশে জন্মগ্রহণ করবার জন্যই সাহিত্য চর্চা তার পক্ষে বিলাসের একটিমাত্র অঙ্গমাত্র ছিল। সুতরাং তিনি যে সাহিত্য রচনা করেছেন সে হচ্ছে বিলাসী সমাজের প্রিয়। আজীবন বিলাসের মধ্যে লালিত পালিত হলে লোকে যে সরস্বতীর সেবা করে তার নাম নাকি দুষ্ট সরস্বতী। লক্ষ্মী সরস্বতীর মিলন সাহিত্য জগতে যে অনর্থ ঘটায় এমন কথা অপরের মুখেও অপর কোনো কবির সম্বন্ধেও শুনেছি। সুতরাং ভারতচন্দ্রের জীবন কতকটা বিলাস বৈভবপূর্ণ ছিল তারও কিঞ্চিত পরিচয় দেওয়া আবশ্যক। পরিচ্ছেদ 4। সমালোচকরা আবিষ্কার করেছেন যে আমার জীবন হচ্ছে একটি ট্র্যাজেডি। এক হিসেবে মানুষ মাত্রই জীবন একটা ট্র্যাজেডি, এবং আমি অবশ্য সাধারণ মানব ধর্ম বর্জিত নই। কিন্তু কী কারণে আমার জীবন অনন্য সাধারণ ট্র্যাজেডি সে কথাটা তারা প্রকাশ করে বলেনি। বোধহয় এই কারণে যে আমার জীবন সুখময় কি দুঃখময় তা অপরের কাছে সম্পূর্ণ অবিদিত। আর আমার জীবনের যে পরিচয় সকলেই পান তাকে ঠিক ট্র্যাজেডি বলা চলে না। আমার মাথার উপর চাল আছে, আর সে চালে খড় আছে। আমার ঘরে ক্ষুধার চাইতে বেশি অন্যের সংস্থান আছে। উপরন্তু আমার পরিধানের বস্ত্র আছে, ইংরেজি বাংলা দু রকমেরই। এর বেশি সামাজিক লোকে আর কি চায়? আর যে প্রোগ্রেসের আমরা জাত অনুরক্ত ভক্ত হয়ে পড়েছি তারই বা চরম পরিণতি কি? সকলের পেটে ভাত ও পরনে কাপড়ই এ যুগে মানব সভ্যতার চরম আদর্শ নয় কি? সম্ভবত আমার গুণগ্রাহী সমালোচকদের বক্তব্য হচ্ছে আমার সাংসারিক জীবন নয়, সাহিত্যিক জীবন একটা মস্ত ট্র্যাজেডি। অর্থাৎ আমার সাংসারিক জীবন মহা ট্র্যাজেডি হলে আমার সাহিত্যিক জীবন এত বড় প্রহসন হতো না। সে যাই হোক, ও বিষয়ে ভারতচন্দ্রের জীবনের সঙ্গে আমার জীবনের কোনো মিল নেই। ভারতচন্দ্রের সাংসারিক জীবনও ছিল সত্যি একটি অসাধারণ ট্র্যাজেডি। সংক্ষেপে ভারতচন্দ্রের জীবনের মূল ঘটনাগুলি বিবৃত করছি। তার থেকে প্রমাণ পাবেন যে তার জীবনের তুল্য ট্র্যাজেডি বাংলার কোনো সাহিত্যিকেরই জীবনে ছিল না। এমনকি তাঁদেরও নেই যাদের সাহিত্যিক জীবন হচ্ছে একেবারে ডিভাইন কমেডি। ভারতচন্দ্রের জীবন সম্বন্ধে আমি কোনোরূপ গবেষণা করিনি, কারণ এই জ্ঞান আমার বরাবরই ছিল যে ভগবান আমাকে কোনো বিষয়ে গবেষণা করবার জন্য এ পৃথিবীতে পাঠাননি। সুতরাং পরের মুখের কথার উপরই আমাকে নির্ভর করতে হবে। 1302 শতাব্দে দ্বারকানাথ বসু নামক জনৈক ব্যক্তি কবির জীবনী সম্বলিত ভারতচন্দ্রের গ্রন্থাবলী প্রকাশ করেন। এই অখ্যাতনামা প্রকাশকের প্রস্তাবনা হতে আমি ভারতচন্দ্রের জীবনী সংগ্রহ করেছি। আমার বিশ্বাস বসু মহাশয়ের দত্ত বিবরণ সত্য, কারণ বঙ্গ ভাষা ও সাহিত্যের প্রসিদ্ধ ঐতিহাসিক শ্রীযুক্ত দীনেশচন্দ্র সেন তার গবেষণাপূর্ণ গ্রন্থে প্রায় একই গল্প বলেছেন। শুধু বসু মহাশয়ের বঙ্গাব্দ সেন মহাশয়ের হাতে খ্রিস্টাব্দে পরিণত হয়েছে, এই তফাৎ। পঞ্চম পরিচ্ছেদ। 1712 খ্রিস্টাব্দে ভারতচন্দ্র হুগলি জেলার অন্তর্গত পেরো গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা নরেন্দ্র নারায়ণ রায় ভুরসুট পরগনার অধিপতি ছিলেন। বর্ধমান অধিপতির সঙ্গে বিবাদে তিনি সর্বশান্ত হন। ভারতচন্দ্রের বয়স তখন 11 বছর। এই অল্প বয়সেই তিনি বিদ্যা অভ্যাসার্থে লালায়িত হন। পিতার বর্তমান নিঃস্ব অবস্থায় যথারীতি বিদ্যা শিক্ষার অসুবিধা হওয়ায় তিনি পলায়নপূর্বক মাতুলালয়ে গমন করেন এবং তথায় সংস্কৃত ব্যাকরণ ও অভিধান
অতি যত্ন সহকারে অধ্যয়ন করেন। উভয় বিষয়ে বিশেষ নৈপুণ্য লাভ করে তিনি 14 বছর বয়সে পেরোয় ফিরে আসেন। অতঃপর তাঁর বিবাহ হয়। অর্থকরী পারস্য ভাষার শিক্ষা না করে অনর্থকারী সংস্কৃত ভাষা শিক্ষা করায় জ্যেষ্ঠ ভ্রাতাদের দ্বারা ভৎসিত হয়ে তিনি পুনরায় গৃহত্যাগ করেন। তারপর দেবানন্দপুর গ্রামের জমিদার রামচন্দ্র মুন্সির আশ্রয় থেকে তিনি অতি পরিশ্রমপূর্বক পারস্য ভাষা অধ্যয়ন করেন। বিদ্যা অভ্যাসের জন্য তিনি অনেক কষ্ট সহ্য করেছিলেন। দিনে সহস্তে একবার মাত্র রন্ধন করে তাই দুবেলা আহার করতেন। অনেক সময় বেগুন পোড়া ছাড়া আর কিছু তার কপালেই জুটত না। এ সময় ভারতচন্দ্র কবিতা রচনা আরম্ভ করেন। পারস্য ভাষায় বিশেষরূপে ব্যুৎপত্তি লাভ করে তিনি 20 বৎসর বয়সে বাড়ি ফেরেন। তার আত্মীয় স্বজনেরা তখন তার অসাধারণ বিদ্যাবুদ্ধির পরিচয় পেয়ে ভারতচন্দ্রকে তাদের মোক্তার নিযুক্ত করে বর্ধমানের রাজধানীতে তাদের হয়ে দরবার করতে পাঠান। রাজকর্মচারীদের চক্রান্তে ভারতচন্দ্র বর্ধমানে কারারুদ্ধ হন। তারপর কারাধ্যক্ষের কৃপায় জেল থেকে পালিয়ে কটকে মারহাট্টাদের সুবেদার শিরভট্টের আশ্রয়ে কিছুকাল বাস করেন। পরে তিনি শ্রীক্ষেত্রে বৈষ্ণবদের সঙ্গে বাস করে শ্রীমদ্ ভাগবত এবং বৈষ্ণব গ্রন্থ নিচয় পাঠ করেন। ফলে তিনি ভক্তিমান বৈষ্ণব হয়ে গেরুয়া বসন ধারণ করে সদা সর্বদা ধর্মচিন্তায় কালাতিপাত করতেন। তারপর বৃন্দাবন ধাম দর্শন মানসে তিনি শ্রীক্ষেত্র হতে পদব্রজে বৃন্দাবন যাত্রা করেন। পথিমধ্যে খানাকুল কৃষ্ণনগর গ্রামে তার শ্যালীপতি ভ্রাতার সঙ্গে তার সাক্ষাৎ হয়। তাঁরই অনুরোধে ভারতচন্দ্র আবার সংসারী হতে স্বীকৃত হন এবং অর্থ উপার্জনের জন্য ফরাসডাঙ্গায় ডুপ্লে সাহেবের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরীর আশ্রয় গ্রহণ করেন। কিছুদিন পরে নবদ্বীপাধিপতি রাজা কৃষ্ণচন্দ্র টাকা ধার করবার জন্য ইন্দ্রনারায়ণ চৌধুরীর নিকট উপস্থিত হন এবং তারই অনুরোধে কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্রকে মাসিক 40 টাকা মাইনে নিজের সভাসদ নিযুক্ত করেন। এই সময় তিনি অন্নদামঙ্গল রচনা করেন। রাজা কৃষ্ণচন্দ্র অন্নদামঙ্গল শুনে খুশি হয়ে ভারতচন্দ্রকে মূলাজোর গ্রাম ইজারা দেন এবং সেখানে বাড়ি তৈরি করবার জন্য এককালীন 100 টাকা দান করেন। এই গ্রামেই তিনি 48 বৎসর বয়সে ভবলীলা সাঙ্গ করেন। তার শেষ বয়সের কটা দিন যে কিভাবে কেটেছিল তার পরিচয় যদি তার রচিত নাগাষ্টকেই পাওয়া যায়। আমি উক্ত অষ্টকের 3টি মাত্র চৌপদী এখানে উদ্ধৃত করে দিচ্ছি। গতে রাজ্যে কার্যে কুলবিহিত বীর্যে পরিচিতে ভবদ্দেশের শেষে সুরপুর বিশেষে কথমনি স্থিতং মূলা জোড়ে ভবদনু বলাৎ কাল হরণং সমস্তং মে নাগ গ্রসতি শবিরাগো হরি হরি বয়শ্চত্তারিংশত্তব সদসি নীতং নৃপময়া কৃতা সেবা দেবাদধিকমিতি মত্তাপহরহ কৃতাবাটি গঙ্গা ভজন পরিপাটি পুটকীতা সমস্তং মে নাগো গ্রসতি শবিরাগ হরি হরি পিতা বৃদ্ধ পুত্র শিশুরাহ নারী বিরহিণী হতাশাদাশদত্তশ্চকৃতি মনস বাদ্ধবগণ যশ শাস্ত্রং শস্ত্রং ধনমপি চ বস্ত্রং চিরচিতং সমস্তং মে নাগ গ্রসতি সবিরাগ হরি হরি। যিনি রাজার ঘরে জন্মগ্রহণ করে 11 বৎসর বয়সে পরভাগ্যোপজীবী হতে বাধ্য হন, যিনি 11 থেকে 20 বৎসর পর্যন্ত পরের আশ্রয়ে পরান্ন ভোজনে জীবন ধারণ করে বিদ্যা অর্জন করেন,
তারপর আত্মীয় স্বজনের জন্য ওকালতি করতে গিয়ে কারারুদ্ধ হন। তারপর জেল থেকে পালিয়ে স্বদেশে ত্যাগ করে কটকে গিয়ে মারহাট্টাদের আশ্রয় নিতে বাধ্য হন। তারপর শ্রীক্ষেত্রে বৈষ্ণব শাস্ত্র চর্চা করে সন্ন্যাস গ্রহণ করেন। তারপর আবার গার্হস্থ্যশ্রম অবলম্বন করে গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করবার জন্য প্রথমে ডুপ্লে সাহেবের দেওয়ানের, পরে কৃষ্ণনগরের রাজার নিকট আশ্রয় পান। আর তথায় মাসিক 40 টাকা মাইনের চাকর হয়ে কাব্য রচনা করেন এবং শেষকালে গঙ্গা তীরে বাস করতে গিয়ে আবার বর্ধমান রাজার কর্মচারীগণ কর্তৃক নানা রকম উৎপীড়িত হয়ে ইহলোক ত্যাগ করেন। তিনি যে কতটা বিলাসের মধ্যে লালিত পালিত হয়েছিলেন তা আপনারা সহজেই অনুমান করতে পারেন। এরূপ জীবন কল্পনা করতেও আমাদের আতঙ্ক হয়। আমাদের জীবন আজও অবশ্য হ্রাস বৃদ্ধির নিয়মের অধীন, কিন্তু ভারতচন্দ্রের মতো অবস্থার বিপর্যয় আজ কারো কপালে ঘটে না। ভারতচন্দ্রের জীবন দেশব্যাপী ভূমিকম্প ও ঝড় জলের ভিতর কেটে গেছে। সেকালের দেশের অবস্থা যদি কেউ জানতে চান, তাহলে তিনি অন্নদামঙ্গলের গ্রন্থ সূচনা পড়ুন। সেকালে এদেশের লোকের আরামও ছিল না, বিলাসী হবার সুযোগও ছিল না। ভারতচন্দ্র বলেছেন, ক্ষণে হাতে দড়ি, ক্ষণেকে চাঁদ। সে যুগে দেশের কোনো লোকের হাতে ক্ষণেকের জন্য চাঁদ আসুক আর না আসুক, অনেকের ভাগ্যেই ক্ষণে হাতে দড়ি পড়ত। ভারতচন্দ্রের তুলনায় আমরা সকলেই আলালের ঘরের দুলাল, অর্থাৎ আমরা সকলেই কলের জল খাই, রেলগাড়িতে ঘোরাফেরা করি, পদব্রজে পুরী থেকে বৃন্দাবন তো দূরের কথা, শ্যামবাজার থেকে কালীঘাটে যেতে প্রস্তুত নই, এবং 40 টাকা মাস মাইনের কাব্য লেখা তো দূরে থাক, অত কমে আমরা কেউ মাসিক পত্রে এডিটারি করত নারাজ। নিজেরা আরামে আছি বলে আমরা মনে করি যে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে যারা কবিতা লিখতেন তারা সব দাঁতে হিরে ঘষতেন আর তাদের ঘরে রুই মাছ ও পালং শাক ভারে ভারে আসত। পরিচ্ছেদ 7। এহেন অবস্থায় পড়লে শতকরা 99 জন লোকের মন বিষাক্ত ও রসনা কণ্টকিত হয়ে ওঠে এবং বিলাসীর মন তো একেবারে জীবনমৃতই হয়ে পড়ে। এখন দেখা যাক, সাংসারিক জীবনে এত দুঃখ কষ্ট ভোগ করে ভারতচন্দ্রের মনের আলো নিভে গিয়েছিল না আরও জ্বলেছিল। ভারতচন্দ্র তার স্ত্রীর মুখ দিয়ে যে প্রতিনিন্দা করিয়েছেন, সেই নিন্দার ভিতরেই আমরা তার প্রকৃত পরিচয় পাব। সেই নিন্দাবাদটি নিম্নে উদ্ধৃত করে দিচ্ছি। তা সবার দুঃখ শুনি কহে এক সতী, অপূর্ব আমার দুঃখ করো অবগতি। মহাকবি মোর প্রতি কত রস জানে, কহিলে বিরস কথা সরস বাখানে। পেটে অন্ন হেঁটে বস্ত্র যোগাইতে নারে, চালে খড় বাড়ে মাটি শ্লোক পরিসারে। নানা শাস্ত্র জানে কত কাব্য অলঙ্কার, কত মতে কত বলে বলি হারি তার। শাঁখা সোনা রাঙা শাড়ি না পরিনু কভু, কেবল কাব্যের গুণে প্রমোদের প্রভু। এই ব্যাজ নিন্দা হচ্ছে ভারতচন্দ্রের আত্মকথা। ওই কথা শুনে আমরা দুটি জিনিসের পরিচয় পাই। রাজা কৃষ্ণচন্দ্রের সভাসদ হয়েও তার দারিদ্র ঘোচেনি এবং দারিদ্র তাকে নিরানন্দ করতে পারেনি, করেছিল শুধু প্রমোদের প্রভু। এই প্রভুত্ব হচ্ছে ব্যবহারিক জীবনের উপর আত্মার প্রভুত্ব। যথার্থ আর্টিস্টের মন সকল দেশের সংসারে নির্লিপ্ত, কোশমিলকালে বিষয় বাসনায় আবদ্ধ নয়। যে লোক ইউরোপের দ্বিতীয় শেক্সপিয়ার বলে গণ্য, সেই সেরভান্তেসের জীবন বিষম দুঃখময় ছিল, অথচ তার হাসিতে সাহিত্য জগৎ চির আলোকিত। এই হাসিকে ইউরোপীরা বলেন বীরের হাসি। এই জাতীয় হাসির ভিতর যে বীরত্ব আছে তা অবশ্য পল্টনি বীরত্ব নয়, ব্যবহারিক জীবনের সুখ দুঃখকে অতিক্রম করবার ভিতর যে বীরত্ব আছে তাই। এই হাসির মূলে কি আছে ভারতচন্দ্র নিজেই বলে দিয়েছেন। তার কথা হচ্ছে এই, চেতনা যাহার চিত্তে সেই চিদানন্দ, যেজন চেতনামুখী সেই সদা সুখী, যেজন অচেত চিত্ত সেই সদা দুঃখী।
পরিচ্ছেদ ৮। পূর্বেই বলেছি ভারতচন্দ্রের জীবনীর বিষয়ে বিশেষ কিছু জানা নেই। তার রচিত অন্নদামঙ্গল, মানসিংহ, সত্যনারায়ণের পুঁথি প্রভৃতিতে তিনি যে আত্মপরিচয় দিয়েছেন সেই অবলম্বন করে এবং লোকমুখে তার সম্বন্ধে কিংবদন্তি শুনে কবি ঈশ্বরগুপ্ত তার যে জীবনচরিত লেখেন, সেই জীবনচরিত থেকেই তার পরবর্তী লেখকেরা তার জীবনের ইতিহাস করে তুলেছেন। সেই ইতিহাসটি আপনাদের কাছে এই জন্য ধরে দিলুম যে আপনারা সকলেই দেখতে পাবেন যে তার কাব্যের দোষগুণ তার অসার চরিত্রের ফুল কিংবা ফল নয়, বরং ঠিক তার উল্টো। তার কাব্যের চরিত্র যাই হোক, তার নিজের চরিত্র ছিল অনন্য সাধারণ আত্মবশ। দ্বিতীয়ত, তার ঘোর দুঃখময় জীবনের ছায়া তার কাব্যের গায়ে পড়েনি। ব্যাপারটির প্রতি সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করা কর্তব্য, কারণ তথাকথিত ইংরেজি শিক্ষার প্রসাদে আমাদের মনে এই ধারণা জন্মেছে যে মানুষের মন তার জীবনের বিকার মাত্র। বিশেষত যারা অচেতচিত্ত, তাদের মনে এই ধারণা একেবারে বদ্ধমূল হয়েছে। তা যে হয়েছে তার প্রমাণ এ যুগে ইউরোপে বহু কবি আবির্ভাব হয়েছে, যারা শুধু নিজের সুখ দুঃখের গান গেয়েছেন, কখনো হেসে কখনো কেঁদে। প্রথম পুরুষকে উত্তম পুরুষ গণ্যে তারই কথাই হয়েছে তাদের কাব্যের মাল ও মশলা। কিন্তু এদেরও এই বস্তুটি যে ক্ষেত্রে অহং, সেক্ষেত্রে তারা অকবি, আর যে ক্ষেত্রে তারা আত্মা, সেক্ষেত্রে তারা কবি। অহং ও আত্মা যে এক বস্তু নয়, সে কথা কি এদেশে বুঝিয়ে বলা দরকার? ভারতচন্দ্র ছোট হন বড় হন জাত কবি, সুতরাং তার অহংয়ের পরিচয় তার কাব্যে নেই। ভারতচন্দ্রের কাব্যের যথার্থ বিচার করতে হলে তিনি যে রাজার ছেলে এবং কৃষ্ণচন্দ্রের সভাসদ, আর কৃষ্ণচন্দ্রের চরিত্র যে দূষিত, এসব কথা সম্পূর্ণ উপেক্ষা করতে হবে। সুখের বিষয়, সংস্কৃত কবিদের জীবনচরিত আমাদের কাছে অবিদিত, নচেত সমালোচকদের হাতে তাঁরাও নিস্তার পেতেন না। পরিচ্ছেদ ৯। আন্দাজ 10-12 বৎসর আগে আমি দার্জিলিং শহরে একটি সাহিত্য সভায় রবীন্দ্রনাথের অনুরোধে বঙ্গ সাহিত্যের ইতিহাস সম্বন্ধে ইংরেজি ভাষায় একটি নাতিদীর্ঘ প্রবন্ধ পাঠ করি। পরে দেশে ফিরে সেই প্রবন্ধটি পুস্তিকাকারে প্রকাশ করি। বলা বাহুল্য, প্রাক ব্রিটিশ যুগের ভাষান্তরে নবাবী আমলের বঙ্গ সাহিত্যের ইতিহাসে ভারতচন্দ্রের নাম উজ্জ্ব রাখা চলে না। তাই উক্ত প্রবন্ধে বিদ্যাসুন্দর নামক কাব্যের দোষগুণ বিচার করতে আমি বাধ্য হই। সে প্রবন্ধে ভারতচন্দ্রের অতি প্রশংসাও নেই, অতি নিন্দাও নেই। এর কারণ, নিন্দা প্রশংসায় যারা সিদ্ধ হস্ত, তাদের ও বিষয়ে অতিক্রম করবার আমার প্রবৃত্তিও নেই, আর শক্তিও নেই। কারো পক্ষে অথবা বিপক্ষে জোর ওকালতি করা আমার সাধ্যের অতীত। প্রমাণ, আমি ব্যারিস্টারি পরীক্ষা পাশ করেছি, কিন্তু আদালতের পরীক্ষায় ফেল হয়েছি। ভারতচন্দ্র বলেছেন, উকিলের সবে গুণ, যত দোষ মিথ্যা কয়ে সারে। সাহিত্যের আদালতে এ যুগের গুণের গুণগ্রাহীরা আমাকে নির্গুণ বলেই প্রচার করেছেন। সে যাই হোক, উক্ত প্রবন্ধ থেকেই সাধু সাহিত্যাচার্যেরা ধরে নিয়েছেন যে আমি আর ভারতচন্দ্র দুজনই হচ্ছি পরস্পরের মাস্তুতো ভাই। আমি উক্ত ইংরেজি প্রবন্ধটি আজ আবার পড়ে দেখলুম। তাতে এমন একটুও কথা নেই যা আমি তুলে নিতে প্রস্তুত। সমালোচকদের স্থূল হস্তাবলম্বের ভয়ে আমি আমার মতামতকে ডিগবাজি খাওয়াতে শিখিনি। যা একবার ইংরেজিতে বলেছি, বাংলায় তার পুনরুক্তি করবার সার্থকতা নেই। শুধু তার একটি মত সম্বন্ধে এক্ষেত্রে 2-4 কথা বলতে চাই। সে কথাটি এই: Bharatchandra as a supreme literary craftsman will ever remain a master to us writers of the Bengali language. পরিচ্ছেদ 10। আমি এখন লেখক হিসেবে, পাঠক হিসেবে নয়, ভারতচন্দ্রের লেখার সম্বন্ধে আরও 2-4টি কথা বলতে চাই। আমি যে একজন লেখক, সে কথা অবশ্য তারা স্বীকার করেন না যারা আমার লেখা আদ্যোপান্ত পড়েছেন। এমনকি তারা মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করেছেন। ভাগ্যিস আমাদের চোখের জ্যোতি এক্সরে নয়, তাহলে আমরা চারপাশে শুধু নরকঙ্কাল দেখতে পেতুম। কিন্তু আপনারা যে আমাকে লেখক বলে গণ্য করেন, তার প্রমাণ আপনারা আমাকে এই উচ্চ আসন দিয়েছেন।
আমি বক্তা বলে নয়, লেখক বলে। ভারত অন্নদামঙ্গলের আরম্ভে একবার বলেছেন, কৃষ্ণচন্দ্র ভক্তি আসে, ভারত সরস ভাসে, রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে। তারপর আবার বলেছেন, নূতন মঙ্গল আসে, ভারত সরস ভাসে, রাজা কৃষ্ণচন্দ্রের আজ্ঞায়। কথা যুগপৎ সরল করে ও সরস করে বলতে চায় শুধু সাহিত্যিকরা, কারণ কোনো সাহিত্যিকই অসরস ও অসরল কথা ইচ্ছে করে বলে না। তবে কারো কারো স্বভাবের দোষে বিরস ও কুটিল কথা মুখ থেকে অনর্গল বেরোয়। আমি এ কথা স্বীকার করতে কিছুমাত্র কুণ্ঠিত নই যে আমি সরল ও সরস ভাষায় লিখতে চেষ্টা করছি। তবে তাতে অকৃতকার্য হয়েছে কি না তা বিচারক আমি নই, সাহিত্য সমাজ। ভাষা মার্গে আমি ভারতচন্দ্রের পদানুসরণ করেছি। এর কারণ আমিও কৃষ্ণচন্দ্রের রাজধানীতে দীর্ঘকাল বাস করেছি। আমি 5 বৎসর বয়সে কৃষ্ণনগরে আসি আর 15 বৎসর বয়সে কৃষ্ণনগর ছাড়ি। এই দেশই আমার মুখে ভাষা দিয়েছে, অর্থাৎ এদেশে আমি যখন আসি তখন ছিলুম আধোভাষী বাঙাল, আর স্পষ্টভাষী বাঙালি হয়ে এদেশ ত্যাগ করি। আমার লেখার ভিতর যদি সরলতা ও সরসতা থাকে তো সেই দুটি গুণ এই নদিয়া জেলার প্রসাদে লাভ করেছি। ফলে বাংলায় যদি এমন কোনো সাহিত্যিক থাকেন যিনি কহিলে সরস কথা বিরস বাখানে, তাকে দূর থেকে নমস্কার করি, মনে মনে এই কথা বলে যে তোমার হাতযশ আর। পরিচ্ছেদ 11। ভারতচন্দ্র লেখার ভিতর কোন কোন গুণের আমরা সাক্ষাৎ লাভ করব তার সন্ধান তিনি নিজেই দিয়েছেন। তিনি বলেন যে, পড়িয়াছে যেই মতো লিখিবারে পারি, কিন্তু সে সকল লোকে বুঝিবারে ভারী, নাড়াবে প্রসাদ গুণ, না হবে রসাল, অতএব কহি ভাষা যাব নিমিশাল। ভারতচন্দ্রের যা পড়েছিলেন তা যে লিখতে পারতেন সে বিষয়ে তিলমাত্র সন্দেহ নেই, কারণ তিনি নিত্য দেখতে পাই হাজার হাজার লোক তা করতে পারে। এই বাংলাদেশে প্রতি বছর স্কুল কলেজের ছেলেরা যখন পরীক্ষা দেয় তখন তারা যেই মতো পড়িয়াছে সেই মতো লেখা ছাড়া আর কি করে? আর যে যত বেশি পড়া দিতে পারে সে তত বেশি মার্ক পায়। তবে সেসব লেখা যে বুঝি ভারে ভারী তা নিয়ে তিনি হাড়ে হাড়ে টের পেয়েছেন, যিনি দুর্ভাগ্যক্রমে কখনো কলিকাতা বিশ্ববিদ্যালয়ে কোনো বিদ্যার পরীক্ষক হয়েছেন। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে ও জাতীয় লেখার ভিতর প্রসাদ গুণও নেই, রসও নেই, আছে শুধু বই পড়া মুখস্থ পাণ্ডিত্য। আশা করি বাঙালি জাতি কোশমিনকালেও বিলেতি বিদ্যাভাস্যাৎ এতদূর জড়বুদ্ধি হয়ে উঠবে না যে উক্ত জাতীয় লেখাকে সাহিত্য বলে মাথায় তুলে নৃত্য করবে। ভারতচন্দ্র কি পড়েছিলেন ও ছিলেন জানেন? ব্যাকরণ, অভিধান, সাহিত্য, নাটক, অলঙ্কার, সঙ্গীতশাস্ত্রের অধ্যাপক, পুরাণ আগমবেত্তা, নাগরী পার্সি। কিন্তু তিনি যেই মতো পড়েছিলেন সেই মতো লেখেননি কেন? তাই বুঝলে সাহিত্যের ধর্ম যে কি সকলের কাছেই তা স্পষ্ট হয়ে উঠবে। এই যুগে আমরা কোনো কবির, জজ কিংবা উকিলকে ক্রিটিক বলে গণ্য করি নে। সাহিত্য সমাজের পাহারাওয়ালাদের তো নয়ই। তাকেই আমরা যথার্থ সমালোচক বলে স্বীকার করি, যিনি সাহিত্য রসের যথার্থ রসিক। এ জাতীয় রসগ্রহীরা জানেন যে সাহিত্যের রস এক নয়, বহু এবং বিচিত্র। সুতরাং কোন লেখকের লেখায় কোন বিশেষ রস বা বিশেষ গুণ ফুটে উঠেছে তাই যিনি ধরতে পারেন ও 5 জনের কাছে ধরে নিতে পারেন তিনি হচ্ছেন যথার্থ ক্রিটিক। পরিচ্ছেদ 12। এখন ভারতচন্দ্রের কাব্যে প্রসাদ গুণ যে অপূর্ব এই সত্য এতই প্রত্যক্ষ যে সে গুণ সম্বন্ধে কোনো চক্ষুষ্মান বাঙালির পক্ষে অন্ধ হওয়া অসম্ভব। এখন এই সর্ব আলংকারিক পূজিত গুণটি কি? যে লেখা সর্বসাধারণের কাছে সহজবোধ্য সেই লেখায় কি প্রসাদ গুণে গুণান্বিত? তা যদি হতো তাহলে কালিদাসের কবিতার চাইতে মল্লিনাথের টিকার প্রসাদ গুণ ঢের বেশি হতো। তা যে নয় তা সকলেই জানে। প্রসাদ গুণ হচ্ছে ভাষার একটি বিশিষ্ট রূপ। ভারতচন্দ্রের হাতে বঙ্গ সরস্বতী একেবারে তন্নি শ্যামা শিখর দশনা রূপ ধারণ করেছেন, যার অন্তরে বঙ্গভাষায় প্রাণবন্ত সর্বাঙ্গ সুন্দর রূপ লাভ করেছে। তার যে কবি প্রতিভা ছিল সেই বিষয়ে তিলমাত্র সন্দেহ নেই। বাংলা ভাষাকে সাপমুক্ত করা যদি তার একমাত্র কীর্তি হতো তাহলে আমরা বাঙালি লেখকেরা তাকে আমাদের গুরু বলে স্বীকার করতে তিলমাত্র দ্বিধা করতুম না। অমন সরল ও তরল ভাষা তার পূর্বে আর কেউ লিখেছেন বলে আমি জানি নে।
আর আমি অপর কোনো সাহিত্য জানি আর না জানি, বাংলা সাহিত্য অল্প বিস্তর জানি। আমি পূর্বোক্ত ইংরেজি প্রবন্ধে চণ্ডীদাসের পদাবলীর ভাষার মহা গুণকীর্তন করি, কিন্তু সে ভুল করে। সেখানে আমার চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনের সঙ্গে পরিচয় ছিল না। এখন দেখছি উক্ত পদাবলীর ভাষা শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা নয়। নবদ্বীপ ও শান্তিপুরের চৈতন্যপন্থী বৈষ্ণব সম্প্রদায়ের মুখে রূপান্তরিত হয়েই চণ্ডীদাসের পদাবলীর ভাষা যে তার বর্তমান রূপ লাভ করেছে, সে বিষয়ে আমি এখন নিঃসন্দেহ। প্রাচীন বঙ্গ সাহিত্যের হিস্ট্রি লেখা হয়েছে, কিন্তু এখনও সে সাহিত্যের জিওগ্রাফি লেখা হয়নি। যখন সে জিওগ্রাফি রচিত হবে, তখন সকলেই প্রত্যক্ষ করতে পারবেন যে ভারতচন্দ্রের এই উক্তি সত্য যে নবদ্বীপ সেকালে ছিল ভারতীর রাজধানী, ক্ষিতির প্রদীপ। আমি বলেছি যে প্রসাদ গুণ ভাষার গুণ, কিন্তু একথা বলা বাহুল্য যে ভাষা ছাড়া ভাব নেই। নীরব কবিরের অস্তিত্বে আমি বিশ্বাস করি না। যা আমরা ভাষার গুণ বলি তা হচ্ছে মনের গুণেরই প্রকাশ মাত্র। অপ্রসন্ন অর্থাৎ ঘোলাটে মন থেকে প্রসন্ন ভাষা আবির্ভূত হতে পারে না। সুতরাং প্রসাদ গুণ হচ্ছে আসলে মনেরই গুণ, ও বস্তু হচ্ছে মনের আলোক। পরিচ্ছেদ 13। ভারতচন্দ্র চেয়েছিলেন যে তার কাব্যে প্রসাদ গুণ থাকবে ও তা হবে রসাল। এই দুই বিষয় তার মনস্কামনা সিদ্ধ হয়েছে। গ্রন্থ এখানেই যে রস তার কাব্যের একটি বিশেষ রস, সে রস এ যুগে অস্পৃশ্য, কেননা তা হচ্ছে আদি রস। উক্ত রসের শারীরিক ভাষ্য এই যুগের কাব্যে আর চলে না, চলে শুধু দেহতত্ত্ব নামক উপবিজ্ঞানে। সাদা কথায় ভারতচন্দ্রের কাব্য অশ্লীল। তার গোটা কাব্যে অশ্লীল না হোক, তার অনেক অংশ যে অশ্লীল সে বিষয়ে দ্বিমত নেই। তা যে অশ্লীল তা স্বয়ং ভারতচন্দ্র জানতেন, কারণ তার কাব্যের অশ্লীল অঙ্গ সকল তিনি নানাবিধ উপমা, অলঙ্কার ও সাধুভাষার আবৃত্ত করতে প্রয়াস পেয়েছেন। এই স্থলে আমি জিজ্ঞাসা করি যে তার পূর্ববর্তী বাংলা ও সংস্কৃত কবিরা কি খুব শ্লীল? রামপ্রসাদ অনেকের কাছে মহা সাধু কবি বলে গণ্য। গান রচয়িতা রামপ্রসাদ নিষ্কলুষ কবি, কিন্তু বিদ্যাসুন্দর রচয়িতা রামপ্রসাদও কি তাই? চণ্ডীদাস মহাকবি, কিন্তু তার রচিত কৃষ্ণকীর্তন কি বিদ্যাসুন্দরের চাইতো সুরুচি সম্পন্ন? এ দুয়ের ভিতর প্রভেদ এইমাত্র কি না যে বিদ্যাসুন্দরের অশ্লীলতা আবৃত ও কৃষ্ণকীর্তনে অনাবৃত। আমি ভারতচন্দ্রের কাব্যের এ কলঙ্কমোচন করতে চাই যে কেননা তা করা অসম্ভব ও অনাবশ্যক। আমার জিজ্ঞাসা এই যে দোষে প্রাচীন কবিরা প্রায় সকলেই সমান দোষী, সে দোষের জন্য একা তিরস্কার করবার কারণ কি? এর প্রথম কারণ, ভারতচন্দ্রের কাব্য যত সুপরিচিত অপর কাব্য তত নয়। আর দ্বিতীয় কারণ, ভারতচন্দ্রের অশ্লীলতার ভিতর আর্ট আছে, অপরের কাছে শুধু নেচার। ভারতচন্দ্র যা দিয়ে তা ঢাকা দিতে চেয়েছিলেন তাতেই তা ফুটে উঠেছে। তার ছন্দ ও অলঙ্কারের প্রসাদেই তার কথা কারোর চোখে কান এড়িয়ে যায়নি। পাঠকের পক্ষে ও জিনিস উপেক্ষা করবার পথ তিনি রাখেননি। তবে এক শ্রেণীর পাঠক আছে যাদের কাছে ভারতচন্দ্রের অশ্লীলতা ততটা চোখে পড়ে না যতটা পড়ে তার আর্ট। তারপর ভারতচন্দ্রের অশ্লীলতা গম্ভীর নয়, সহাস্য। পরিচ্ছেদ 14। ভারতচন্দ্রের সাহিত্যের প্রধান রস কিন্তু আদিরস নয়, হাস্যরস। এ রস মধুর রস নয়, কারণ এ রসের জন্মস্থান হৃদয় নয় মস্তিষ্ক, জীবন নয় মন। সংস্কৃত অলঙ্কার শাস্ত্র এ রসের নাম আছে, কিন্তু সংস্কৃত কাব্য এ রসের বিশেষ স্থান নেই। সংস্কৃত নাটকে বিদূষকের রসালাপ শুনে আমাদের হাসি পায়, কিন্তু সে তাদের কথার হাস্যরসের একান্ত অভাব দেখে। এ হচ্ছে পেটের দায় রসিকতা। বাংলার প্রাচীন কবিরা কেউ এই রসে বঞ্চিত নন, শুধু ভারতচন্দ্রের লেখা এটি বিশেষ করে ফুটে উঠেছে। ভারতচন্দ্র এ কারণেও বহু সাধু ব্যক্তিদের কাছে অপ্রিয়। হাস্যরস যে অনেক ক্ষেত্রে শ্লীলতার সীমা লঙ্ঘন করে তার পরিচয় অ্যারিস্টোফেনিস থেকে আরম্ভ করে অ্যানাতোল ফ্রান্সো পর্যন্ত সকল হাস্যরসিকের লেখাই পাবেন। এর কারণ হাসি জিনিসটাই অশিষ্ট, কারণ তার সামাজিক শিষ্টাচারের বহির্ভূত। সাহিত্যের হাসি শুধু মুখের হাসি নয়, মনেরও হাসি। এ হাসি হচ্ছে সামাজিক জড়তার প্রতি প্রাণের বক্রোক্তি, সামাজিক মিথ্যার প্রতি সত্যের বক্র দৃষ্টি। ভারতচন্দ্রের কাব্য যে অশ্লীলতা দোষে দুষ্ট সে কথা তো সকলেই জানেন, কিন্তু তার হাসিও নাকি জঘন্য। সুন্দরের যখন রাজার সম্মুখে
বিচার হয় তখন তিনি বীরসিংহ রায়কে যেসব কথা বলেছিলেন তা শুনে জনৈক সমালোচক মহাশয় বলেছিলেন যে শ্বশুরের সঙ্গে এখানে আর কি কোন সমাজের সুরীতি। আমিও জিজ্ঞাসা করি, এরূপ সমালোচনা কোন সাহিত্য সমাজের সুরীতি? এর নাম ছেলেমি না জ্যাঠামি? তার নারীগণের প্রতিনিন্দাও দেখতে পাই অনেকের কাছে নিতান্ত অসহ্য। সে নিন্দার অশ্লীলতা বাদ দিয়ে তার বিদ্রোপকেই নাকি পুরুষের প্রাণে ব্যথা লাগে। নারীর মুখে প্রতিনিন্দার সাক্ষাৎ তো ভারতচন্দ্রের পূর্ববর্তী অন্যান্য কবি কাব্যেও পাই। এর থেকে শুধু এই প্রমাণ হয় যে বঙ্গদেশের স্ত্রীজাতির মুখে প্রতিনিন্দায় এসো ধর্ম সনাতন। এ স্থলে পুরুষ জাতির কিং কর্তব্য? হাসা না কাঁদা? বোধ হয় কাঁদা, নচেত ভারতের হাসিতে আপত্তি কি? আমি উক্ত জাতীয় স্বামী দেবতার স্মরণ করিয়ে দিই যে দেবতার চোখে পলকও পড়ে না, জলও পড়ে না। আমাদের দেবদেবীর পুরাণ কল্পিত চরিত্র অর্থাৎ স্বর্গের রূপকথা নিয়ে ভারতচন্দ্র পরিহাস করেছেন, এও নাকি তার একটি মহা অপরাধ। এ যুগের ইংরাজি শিক্ষিত সম্প্রদায় উক্ত রূপকথায় কি এতই আস্থাবান যে উক্ত পরিহাস তাদের অসহ্য? ভারত সমালোচনায় যে কটি নমুনা দিলুম তাই থেকেই দেখতে পাবেন অনেক সমালোচক কোন রসে একান্ত বঞ্চিত। আশা করি যে হাসতে জানে না সেই যে সাধু পুরুষ ও যে হাসাতে পারে সেই যে ইতর, এহেন অদ্ভুত ধারণা এদেশের লোকের মনে কখনো স্থান পাবে না। আমি লোকের মুখের হাসি কেড়ে দেওয়াটা নৃশংসতা মনে করি। আমি আর একটা কথা আপনাদের কাছে নিবেদন করেই এই যাত্রা ক্ষান্ত হব। এদেশে ইংরেজের শুভাগমনের পূর্বে বাংলাদেশ বলে একটি দেশ ছিল, আর সে দেশে যে মানুষ ছিল, আর সে মানুষের মুখে যে ভাষা ছিল, আর সে ভাষায় যে সাহিত্য রচিত হতো, এই সত্য আপনাদের স্মরণ করিয়ে দেওয়াই এই নাথিরস্য প্রবন্ধের মুখ্য উদ্দেশ্য। কেননা ইংরেজি শিক্ষার প্রভাবে এই সত্য বিস্তৃত হওয়া আমাদের পক্ষে সহজ, যেহেতু আমাদের শিক্ষাগুরুদের মতে বাঙালি জাতির জন্ম তারিখ হচ্ছে 1757 খ্রিস্টাব্দ। সর্বশেষে আপনাদের কাছে আমার একটি প্রার্থনা আছে। সে প্রার্থনা ভারতচন্দ্রের কথাতেই করি। আপনারা আমাকে এই সভায় কথা কইতে আদেশ করেছেন, সেই আজ্ঞা অনুসারী কথা শেষে ভয় করি ছল ধরে পাছে খলজন। রসিক পণ্ডিত যত যদি দেখো দুষ্ট মতো সারি দিবা এই নিবেদন। এখানেই শেষ হলো প্রমথ চৌধুরীর লেখা প্রবন্ধ ভারতচন্দ্র। প্রবন্ধটি লেখা হয়েছে শ্রাবণ 1335 বঙ্গাব্দ। প্রবন্ধ পাঠ এখানেই সমাপ্ত হলো। দেখতে থাকুন, শুনতে থাকুন বাংলা নেট চ্যানেল, আর পড়তে থাকুন বাংলা সাহিত্য। নমস্কার।